লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ডেভিল ভ্যানিশার নামের এক নিউ অর্গানাইজেশন ম্যারি আর ন্যারোকে কিডন্যাপ করে ফেলেছে। তখন উইজার্ড কিং ব্ল্যাক বুলসকে তাদেরকে খোঁজার দায়িত্ব দেয়। তখন তারা ন্যারো ট্র্যাকিং ডিভাইসের সিগন্যাল ফলো করতে করতে একটা ভিলেজে চলে আসে, আর সবশেষে তারা তাদেরকে খোঁজার জন্য আলাদা আলাদা হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দাজুকে দেখতে পাই। সে তার ফ্যামিলির কবরের সামনে বসে তাদের সাথে কাটানো ভালো সময়গুলোর কথা মনে করছিল। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ফিনরাল চলে আসে, আর তারা সেই কবরগুলো দেখে নিজেদেরকে গিল্টি ফিল করে। তখনই ফিনরাল দাজুকে ম্যারির ছবি দেখিয়ে বলে, আপনি কি এই ছোট মেয়েকে দেখেছেন? আর তার সাথে আরো একটা মেয়ে ছিল, আর তার মাথায় দুটো শিং আছে। এইসব শুনে দাজু এর জন্য মানা করে দেয়। তখনই ক্যাপ্টেন ইয়ামি বলে, তাহলে কি তুমি এরকম কোনো পার্সনদেরকে দেখেছো যারা ডেভিলদেরকে হেট করে? আর এরই সাথে তারা কিছুদিন আগে নতুন গ্রুপ ক্রিয়েট করেছে। এইসব শুনে দাজু বলে, তাহলে তুমি বলো, তুমি কি এরকম কোনো পার্সনদেরকে চেনো যারা ডেভিলকে হেট করে না? তোমাদের কাপড় দেখে তো মনে হচ্ছে তোমরা ম্যাজিক নাইট। যেদিন আমাদের এই ভিলেজের উপর দ্য আই অফ মিডনাইট সানের অ্যাটাক হয়েছিল, তখন আমার হাজবেন্ড আর তার মা সেই অ্যাটাকেই মরে গেছে। তাহলে সেই সময় তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য কেন আসনি? এইসব শুনে ফিনরাল বলে, সেই সময় আমাদের সংখ্যা অনেক কম ছিল, আর এই পুরো কিংডমের উপরই অ্যাটাক হয়েছিল। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি এর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমরা সেই সময় তোমাদের ফ্যামিলিকে বাঁচাতে পারিনি। এইসব শুনে দাজু অনেক বেশি রেগে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ভিলেজের বাকি সবাই ক্যাপ্টেন নোজেল আর নোবেলকে দেখে অনেক বেশি শক হয়ে ভাবছিল, তারা তো রয়্যালিটি, তারা এখানে কি করছে? তখনই নোবেল সেখানের সবগুলো পার্সনের কাছে ম্যারি আর ন্যারো সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে দেয়। তখনই তাদের মধ্যে এক পার্সন বলে, প্লিজ ম্যাম, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদের ঘর ডিস্ট্রয় হয়ে গেছে, তাই আমাদেরকে সেই ঘর আবার নতুন করে তৈরি করতে হবে, আর এই সব কিছুতে আমাদেরকে কেউ সাহায্য করছে না। এটা বলেই সেই পার্সন সেখান থেকে যেতে শুরু করে। এটা দেখে নোবেলও সেই পার্সনের পেছনে পেছনেই যেতে শুরু করে। তখনই ক্যাপ্টেন নোজেল তাকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, এই ভিলেজের মানুষরা ম্যাজিক নাইটদের উপর অনেক বেশি রেগে আছে, কারণ যখন তাদের প্রয়োজন হয়েছিল তখন তাদেরকে সাহায্য করার জন্য ম্যাজিক নাইটরা আসেনি, তাই আমরা তাদের কাছ থেকে ফোর্সফুলি কোনো ইনফরমেশনও জানতে পারবো না। এইসব শুনে নোবেল বলে, যদি আমরা দ্রুত না করি তাহলে আমরা কখনোই ম্যারি আর ন্যারোকে খুঁজে বের করতে পারবো না। তখন ক্যাপ্টেন নোজেল বলে, আমি জানি আমাদেরকে অনেক দ্রুত কাজ করতে হবে, কিন্তু এই সময় আমরা কিছুই করতে পারবো না। আর একটা ট্রু ম্যাজিক নাইট সবসময় এরকম সিচুয়েশনের মধ্যে শান্ত থাকে, আর যেহেতু আমরা এখন এভাবে ইনফরমেশন বের করতে পারছি না, তাই আমার মনে হয় এখন আমাদেরকে অন্য কোনো পদ্ধতি ইউজ করতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ঘোষ ম্যারিকে পাগলের মতো খুঁজছে, আর এরই সাথে সে সেখানে একটা মেয়েকে অনেক বেশি ভয় পাইয়ে দেয়। এইসব দেখে গর্ডন যখনই তাকে শান্ত করার জন্য তার সামনে যায়, তখনই সেই মেয়ে গর্ডনের চেহারা দেখে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। এইসব দেখে সেই মেয়ের বাবা তাদেরকে তার মেয়ের কাছে আসতে মানা করে। তখন সেখানে ঘোষ ম্যারি ম্যারি বলে জোরে জোরে চিল্লাতে শুরু করে, আর এরই সাথে সে সেখানে ম্যারিকে এঞ্জেল বলছিল। তখনই সেখানে একটা বুড়ি মহিলা চলে আসে, আর সেই মহিলা এটা মনে করে যে ঘোষ তাকে এঞ্জেল বলছে। এটা ভেবেই সেই বুড়ি মহিলা নিজের তারিফ করতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি পাশ থেকে দাজু এই সব কিছুই দেখছিল, আর এরই সাথে সে সেখান থেকে সেই ডক্টরের কাছে চলে যায়, আর এরই সাথে তারা সেখান থেকে তাদের হাইড আউটে চলে যায়। তখন সেখানে কাবে বলে, আমি জানি না আমাদের আর কতক্ষণ এভাবেই এখানে লুকিয়ে থাকতে হবে, আমার মনে হয় এখনই আমাদের তাদেরকে মেরে ফেলা দরকার। তখন দাজু বলে, এই সময় আমাদের মাথার উপর অনেক বড় একটা প্রবলেম চলে এসেছে, ম্যাজিক নাইট তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এটা শুনে তাদের মধ্যে এক পার্সন বলে, তাহলে কি তারা আমাদেরকে ট্র্যাক করে ফেলেছে? তখনই আরেকজন বলে, না, এটা কখনোই হতে পারে না, কারণ কাবের ট্রান্সপারেন্সি ম্যাজিকের জন্য আমাদেরকে কেউ ট্র্যাক করতে পারবে না। তখন কাবে বলে, হ্যাঁ, আমার মনে হয় তারা আমাদেরকে না, তারা অন্য কিছুকে ট্র্যাক করে এখানে চলে এসেছে। তখনই সেখানে কাবে তার ম্যাজিকের সাহায্যে আস্থার সেই ব্রেসলেট ন্যারোর বডিতে খুঁজে পায়। এটা দেখে তারা অনেক বেশি শক হয়ে বলে, এটা তো সেই ব্রেসলেট যেই ব্রেসলেট সেই ডেভিল পোজেস ছেলের উপর নজর রাখার জন্য তাকে দেওয়া হয়েছিল। তাহলে এই ব্রেসলেট এই মেয়ের কাছে কি করছে? তখনই অ্যানোবি সেই ব্রেসলেট ডিস্ট্রয় করার ট্রাই করে। এটা দেখে দাজু বলে, দাঁড়াও এক মিনিট। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা সবাই আবার এক জায়গায় এসে জড়ো হয়েছে, আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামি জিজ্ঞেস করে, তোমরা কি কোনো ইনফরমেশন জানতে পেরেছো? এটা শুনে নোবেল বলে, না, আমরা কোনো ইনফরমেশনই জানতে পারিনি। আর সেখানে ক্যাপ্টেন নোজেল বলে,
আমিও সেই ম্যাজিক ট্র্যাক করার অনেক ট্রাই করছি, কিন্তু আমি টার্গেটকে খুঁজেই পাচ্ছি না। আর এখন তো সেই ব্রেসলেটের লোকেশন পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছে। এইসব শুনে নোবেল বলে, যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আমরা কখনোই তাদেরকে খুঁজে বের করতে পারবো না। তখনই তারা একটা জিনিস দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেই ব্রেসলেট হঠাৎ করে মুভ করতে শুরু করে দিয়েছে। এটা দেখে ফিন্ডাল বলে, তাহলে কি তারা তাদের ডিফেন্স লুজ করে ফেলেছে? এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার মনে হয় না, আমার তো মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে। তখন ক্যাপ্টেন নোজেল বলে, তারা এই জিনিসটা জেনে গেছে যে আমরা এখানে চলে এসেছি, তাই তারা আমাদের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি আর গর্টন এই ভিলেজের মধ্যে আরো কিছুক্ষণ ইনভেস্টিগেট করব, তাই তোমরা সবাই সেই ব্রেসলেটের দিকে যাও। আর এরই সাথে আমরা দেখতে পারি ক্যাপ্টেন নোজেল আর বাকিরা সেই ব্রেসলেটের ডাইরেকশনে চলে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি দাজু বলছে, তাহলে আমাদের প্ল্যান কাজ করছে, তাই আমার মনে হয় আমরা আরো কিছু সময় পেয়ে গেছি। তখন সিওনা বলে, যখন দ্য আই অফ মিডনাইট সানের মেম্বাররা আমাদের উপর অ্যাটাক করেছিল তখনই অনেকগুলো ম্যাজিক নাইটদের বডিতে ডেভিল কবজা করে ফেলেছিল, আর এরই জন্য তারা এই কিংডমের মধ্যে অনেক বেশি ডিস্ট্রাকশন করেছে, কিন্তু এতে কোনো কিছুই যায় আসে না। সেই ম্যাজিক নাইটরা যা কিছু করেছে তার শাস্তি তো তাদেরকে পেতেই হবে। আর এইসব শুনে সেখানে সবাই এর জন্য এগ্রি হয়ে যায়। আর এরই সাথে সেখানে এক মেয়ে বলে, আমাদেরকে এখন তাদের সবাইকে এই জিনিসটা দেখাতে হবে যে আসলে জাস্টিস কাকে বলে। এটা শুনে কাবে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমাদেরকে এই কিংডমের মানুষদের জন্য দাঁড়াতে হবে, আর এই কিংডমের মধ্যে আবার শান্তি স্থাপিত করতে হবে। তাই আমাদের এখন জাস্টিসের জন্য এই দুই ডেভিল সার্ভেন্টকে শাস্তি স্বরূপ তাদের বলি দিয়ে দেওয়া দরকার। এটা শুনে আরেকজন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর এরপর আমরা এই কিংডমের সবাইকে তাদের হাড়গুলো শো করব, যাতে করে আমরা এই কিংডমের মানুষদের সামনে এই জিনিসটা তুলে ধরতে পারি যে যেই কিংডমের ম্যাজিক নাইটি ডেভিলদের সাথে জড়িত সেই কিংডম কখনোই শান্তিতে থাকতে পারে না। তাই এখন ডেভিল ব্যানিশারি এরকম একটা অর্গানাইজেশন যেটা এই কিংডম থেকে সবগুলো ডেভিলকে সাফ করে এই কিংডমের মধ্যে শান্তি স্থাপিত করবে। তখন দাজু বলে, আমার মনে হয় এই সময় আমাদেরকে তাদেরকে মারাটা ঠিক হবে না, আর এই সময় আমিও ঠিক তোমাদের মতোই ফিল করছি, আর আমিও সেই ম্যাজিক নাইটদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না যারা ডেভিলদের সাথে কাজ করছে। কিন্তু আমার মনে হয় আমরা যদি তাদেরকে আরো কিছুক্ষণ এভাবেই বেঁধে রাখি তাহলে আমরা তাদের সাহায্যে আস্থাকে এখানে নিয়ে আসতে পারবো, আর এরপর যদি আমরা তাদের তিনজনকে একত্রে মারি তাহলে এই কিংডমের মানুষদের মনে ডেভিল ভ্যানিশার্সদের উপর বিশ্বাস আরো অনেক বেশি বেড়ে যাবে। আর তার এইসব কথা শুনে সেখানে সবাই এতে এগ্রি হয়। তখন কাবে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ আস্থা নিজেই একটা ডেভিল, তাই আমরা যতক্ষণ পর্যন্ত তাকে মেরে ফেলবো না ততক্ষণ পর্যন্ত আমরা এই ওয়ার্ল্ডের মধ্যে জাস্টিস আনতে পারবো না। এটা শুনে দাজু বলে, তাহলে এখন আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে যে আমরা আস্থাকে এখানে কি করে নিয়ে আসবো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন নোজেলের টিম সেই ব্রেসলেটকে ফলো করতে করতে একটা টাউনে পৌঁছে গেছে। তখন তারা দেখতে পায় সেই ব্রেসলেট একটা কাকের গলায় লেগে আছে, আর সেই ব্রেসলেট দেখে ফিনরাল বলে, এটাই তো আমাদের কাছে লাস্ট ক্লু ছিল, তাহলে এখন আমরা তাদেরকে কি করে খুঁজে বের করব। তখন ক্যাপ্টেন নোজেল বলে, তাহলে চলো ইয়ামি আর গর্টনের কাছে ফিরে যাওয়া যাক আর একটা নতুন প্ল্যান বানানো যাক। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি দাজু বলছে, তোমার কি মনে হয় আমাদের প্ল্যান কাজ করবে? এটা শুনে ডক্টর বলে, সেই দিন থেকে সবকিছুই প্ল্যান মোতাবেক চলছে। তখন দাজু বলে, তোমাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি যদি না হতে তাহলে এই সব কিছুই হতো না। তখন ডক্টর বলে, এই সব কিছু আমার জন্য হচ্ছে না, যদি সেই সময় আমি তোমাকে না পেতাম তাহলে আমি জানি না আমার কি হতো। এইসব শুনে দাজু বলে, সেই সময় আমিও যদি তোমাকে না পেতাম তাহলে আমার ভেতর নিরাশা ছাড়া আর কিছুই থাকতো না, তাই তুমি যদি আমার সাথেই থাকো তাহলে আমার সব কিছুই ঠিক থাকবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সেখানে আস্থার জ্ঞান ফিরে এসেছে, আর এরই সাথে সে সেখান থেকে ন্যারোকে খোঁজার জন্য দৌড়তে শুরু করে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে আর এরই সাথে তার মাথা ধরে উঠিয়ে ফেলে আর বলে, তোমাকে প্রথমে তোমার আশেপাশের মানুষদেরকে এই জিনিসটা জিজ্ঞেস করা দরকার যে আসলে এখানে কি চলছে। তখনই ডক্টর ওবেন বলে, আমি তোমার ভেতর থেকে সেই ড্রাগস পুরোপুরি বের করে ফেলেছি, তাই এখন তুমি এখান থেকে যেতে পারবে। তখন আস্থা বলে, তোমাদের কথা শুনে এটা বোঝা যাচ্ছে যে সেই ডেভিল ভ্যানিশার্স ন্যারো আর ম্যারিকে কিডন্যাপ করে ফেলেছে, আর নোবেল তোমার জন্যই আমি এই যাত্রায় বেঁচে গেছি, তাই এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন নোবেল বলে, আমি তোমাকে এই সব কিছুর জন্য বাঁচাইনি, আমি তো তোমাকে শুধু এই জন্য বাঁচিয়েছি
কারণ তাদেরকে দেখতে একটু বেশি অদ্ভুত মনে হচ্ছিল। যদি আমি সেখানে ন্যারোকেও বাঁচাতে পারতাম। এটা শুনে আস্থা বলে, এখানে তোমার কোনো দোষ নেই। যদি আমি আরেকটু বেশি স্ট্রং হতাম তাহলে তাকে কেউ আমার সামনে থেকে এভাবে নিয়ে যেতে পারতো না। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, এখন তোমাদের এভাবে কাদার কোনো দরকার নেই। আর এখন যেহেতু তোমরা ঠিক হয়ে গেছো, তাই এখান থেকে সরাসরি বেসে ফিরে যাও। এইসব শুনে আস্থা বলে, আমি বেসে ফিরে যাব না, আমি এখান থেকে তাদেরকে খুঁজতে যাব। এটা শুনেই ক্যাপ্টেন ইয়ামি তার মাথা ধরে উঠিয়ে ফেলে আর বলে, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমরা এই সময় এটা জানি না যে তারা কোথায় আছে, তাই আমরা এখন তাদেরকে খুঁজে পাবো না। এটা বলেই তিনি সেখান থেকে যেতে শুরু করে। তখনই ফিন্ডাল জিজ্ঞেস করে, ক্যাপ্টেন আপনি কোথায় যাচ্ছেন? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, ক্যাপ্টেনদেরও করার মতো কিছু কাজ থাকে, আর আমি ঘোষের সাথে আগেই কথা বলে নিয়েছি। তাই তোমরা যে করেই হোক তাকে কোনো পাগলামো করতে দিও না। আর যদি তাকে ব্লক করতে তোমাদেরকে তোমাদের স্ট্রেংথ ইউজ করতে হয় তাহলে সেটাও করো। আর আমি এই জিনিসটা দেখবো না যে তার কয়টা হাড় ভেঙেছে, শুধু তোমরা এই জিনিসটার উপর খেয়াল রেখো যাতে করে সে মরে না যায়। এইসব বলেই ক্যাপ্টেন ইয়ামি সেখান থেকে চলে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি উইজার্ড কিং একটা মিটিং বসিয়েছে। তখন তিনি বলে, গোল্ডেন টন আর অ্যাকোয়াটিয়ার এই সময় বর্ডার সিকিউর করার কাজ করছে, আর এরই সাথে করাল পিকক আর পার্পল অর্কাসও এই সময় বিজি আছে। এরই জন্য তারা আমাদের সাথে এই মিটিং এ জয়েন হতে পারেনি। তাই আজ এখানে আমাদের সাথে যারা আছে তাদেরকে নিয়েই আমরা আমাদের মিটিং স্টার্ট করছি। তখনই দামনাটিও বলে, আমার এখানে কিছু বলার আছে। এখানে যে প্রবলেমটা চলছে এর মধ্যে হাই চান্স আছে যে সেই অর্গানাইজেশনের সাথে আমার টিমেরও কিছু মেম্বার জড়িত আছে। তাই যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে সেটা প্রোভাইড করব। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, আমাদেরকে এই সময় সর্বপ্রথম সেই 2% বাঁচাতে হবে। তখনই মার্কস বলে, তাহলে প্লিজ আমাদেরকে সেই পার্সনদের ইনফরমেশন দিন। তখন দামনাটিও বলে, তার নাম কাবে, আর সে ট্রান্সপারেন্সি ম্যাজিক ইউজ করতে পারে। আর সে তার ম্যাজিকের সাহায্যে সে নিজেকে আর তার আশেপাশের মানুষদেরকে লুকাতে পারে। কিন্তু তার ম্যাজিক পুরনো পার্পল অর্কাসের ক্যাপ্টেনের মতো পাওয়ারফুল না। আর দ্বিতীয় পার্সনের নাম অবানয়, আর সে ব্যারিয়ার ম্যাজিক ইউজ করতে পারে। সে তার ম্যাজিকের সাহায্যে তাদের হাইড আউটের 5 গুণ বড় ব্যারিয়ার ক্রিয়েট করতে পারে। আর যদি কেউ জোর করে সেই ব্যারিয়ারের ভেতর ঢুকতে চায় তাহলে সেই ব্যারিয়ার ফেটে যায়। আর থার্ড পার্সনের নাম সিওনা, আর তার কাছে পেপার ম্যাজিক আছে। এইসব দেখে ক্যাপ্টেন জ্যাক বলে, তাদেরকে তো আমি এখনই কেটে ফেলবো। এটা শুনে মার্কস বলে, না, এখন আমরা এইসব কিছুই করতে পারবো না, কারণ আমরা এখনো এই জিনিসটা শিওর না যে তারা কি ডেভিল ভ্যানিশারের সাথে জড়িত আছে কি নেই। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, যখন আমরা এই জিনিসটা জানতে পারবো যে তারা কি এইসব কিছুর সাথে জড়িত আছে কি নেই, তখন তুমি তোমার ইচ্ছে মতো তাদেরকে কাটতে পারবে। তখন ক্যাপ্টেন নোজেল বলে, ন্যারো একটা আর্কে স্টেজের ফাইটার, আর সে আমাদেরকে ডেভিলের সাথে ফাইট করতে অনেক বেশি সাহায্য করতে পারবে, তাই আমরা তাকে হারাতে পারবো না। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, আর সেই দ্বিতীয় মেয়েও আমাদের এই কিংডমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা তাকেও হারাতে পারবো না। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন শার্লেটের প্রশংসা করে, আর এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে আস্থা এরকম কিছু পার্সনের সাথে হেরে গেছে যারা ফাইটও করতে পারে না। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, এর কারণ তারা আস্থার উপর এরকম কিছু ইউজ করেছে যার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তারা পেছন থেকে এসে তাদের উপর স্লিপিং ড্রাগস ইউজ করেছে। আস্থা সবসময় মুখোমুখি ফাইট করেছে, তাই তার এইসব কিছু সম্পর্কে কোনো ধারণাই নেই। তখন ক্যাপ্টেন নোজেল বলে যে তাদের কাছে নিশ্চয়ই কোনো না কোনো ইন্টেলিজেন্ট পার্সন আছে, এরই জন্য তারা আমাদেরকে এভাবে ডিস্ট্র্যাক্ট করতে পেরেছে। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, তারা কি তাদেরকে ডেভিল ভ্যানিশার বলছে? এর মানে কি তারা ডেভিলকে মারতে চায়? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তাহলে তারা তাদের দুজনকে এখনো কেন মারেনি। আমি নিশ্চিত যে তারা তো তাদেরকে মারার কোনো না কোনো চান্স নিশ্চয়ই পেয়েছে। তখন দামনাটিও বলে, যদি আমরা এটা ভাবি আমি যাদের কথা বলেছি তারা সেই অর্গানাইজেশনের সাথে ইনভলভ আছে, তাহলে তাদের মধ্যে কাবে এরকম একটা পার্সন যার ভেতর জাস্টিসের আগুন লেগে আছে। আর দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের পর থেকে তো সে ডেভিলদের উপর আরো বেশি লেগে আছে। আর যখন আস্থার এক্সিকিউশন পোস্টপোন হয়েছিল তখনও সে অনেক বেশি নিরাশা শো করেছিল। এইসব শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, তাহলে তারা এখনো তাদেরকে কেন মারেনি? তখন দামনাটিও বলে, যদি সেই তাদেরকে লিড করে থাকে তাহলে সে তাদেরকে অ্যাসোসিয়েশনের বদলে তাদেরকে সবার সামনে মারবে, যাতে করে সে এই জিনিসটা দেখাতে পারে যে জাস্টিস হচ্ছে, আর এভাবেই সে কিংডমের সবাইকে নিজের সাইডে নিয়ে আসতে পারবে। তখন দামনাটিও বলে, যদি সেই তাদেরকে লিড করে থাকে তাহলে সে তাদেরকে অ্যাসোসিয়েশনের বদলে তাদেরকে সবার সামনে মারবে, যাতে করে সে এই জিনিসটা দেখাতে পারে যে জাস্টিস হচ্ছে, আর এভাবেই সে কিংডমের সবাইকে নিজের সাইডে নিয়ে আসতে পারবে।
এইসব শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, আমরা এখানে তোমার বক্তব্য এটা বুঝতে পারছি, যদি সেই তাদেরকে লিড করে তাহলে তারা এখনো জীবিত আছে। তখন ক্যাপ্টেন নোজেল বলে, যদি তারা পাবলিকের সামনে তাদের এক্সিকিউশন রাখে তাহলে নিশ্চয়ই অনেকগুলো সিটিজেন্স তাদের পক্ষে চলে যাবে, কারণ আমি এই জিনিসটা দেখেছি যে অনেকগুলো সিটিজেন্স ম্যাজিক নাইটদের উপর অনেক বেশি রেগে আছে, কারণ দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাক থেকে আমরা তাদেরকে বাঁচাতে পারিনি। এইসব শুনে উইজার্ড কিং বলে, সেই অ্যাটাক সত্যি অনেক বেশি ডেঞ্জারাস ছিল, আর যখনই এই কিংডমের মানুষরা এই জিনিসটা জানতে পেরেছে যে এই সব কিছুই একটা ডেভিলের জন্য হয়েছে, তখন থেকেই তারা আরো অনেক বেশি রেগে আছে। এইসব শুনে ম্যাক্স বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে অনেকগুলো মানুষ আমাদের বিরুদ্ধে চলে যাবে। তখন উইজার্ড কিং বলে, এই সময় বাহিরের ডেঞ্জার অনেক বেশি, তাই আমাদেরকে সর্বপ্রথম আমাদের কিংডমের ভেতরের প্রবলেম সলভ করতে হবে, আর এর জন্য আমাদেরকে ডেভিল ভ্যানিশার্সদের প্ল্যান আগে শেষ করতে হবে। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, যদি তারা পাবলিকের সামনে এক্সিকিউশন রাখে তাহলে তারা নিশ্চয়ই আমাদের সামনে আসবে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তাহলে আমাদেরকে এখন এই জিনিসটা ভাবতে হবে যে সেই সময় আমরা কি করব। তখন উইজার্ড কিং বলে, আমি এটা চাই যে তোমরা তোমাদের নেক্সট স্টেপ বুঝে শুনে ফেলো, আর আমার কেন জানি না এটা মনে হচ্ছে যে আমরা কোনো একটা জিনিসের উপর খেয়াল করছি না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এক সিটির এক দেয়ালের মধ্যে লেখা ছিল, আজ বিকালে দুটো ডেভিল সার্ভেন্টকে এক্সিকিউট করা হবে। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।